অনেকে বলেন ৭২ থেকে ৭৫-এর বঙ্গবন্ধু খুবই স্বৈরাচার ছিলেন। আসলে কতটা স্বৈরাচার ছিলেন আমরা একটু ভেবে দেখি। ওনার সবচেয়ে বেশি যে জিনিসগুলো নিয়ে কথা বলা হয় তা হচ্ছে একটা হচ্ছে বাকশাল। এখন বাকশাল জিনিসটা কি? বাকশালের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, আওয়ামী লীগ। এখন মানে এখানে মানে যারা বাকশাল নিয়ে দোষ দেয় তারা কিন্তু পাল্টা প্রশ্ন করে না। এখানে মানে প্রথমে কৃষকের নামেই কেন, পরে শ্রমিকের নামেই কেন, পরে আবার আওয়ামী লীগ কেন? বা এই যে বাকশাল যখন গঠন করা হয়েছিল তখন মানে সব দল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, ইনক্লুডিং আওয়ামী লীগও কিন্তু বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এখন আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল গঠিত হয়েছিল, নিশ্চয়ই এটার কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইতেছে এই, যদি দেখা যায় যে একটা সোসাইটিতে ১০০ টাকা আছে, এখন যে আগে থেকে ধনী ১০০ টাকার ৯০ টাকাই ওর পকেটে চলে যায়, আর ১০ টাকা গরিব, ধরা যাক ১০-২০ জন গরিব পায়। মানে এক্সাম্পল দিয়ে বলি, যদি একটা সমাজে ১০ জন মানুষ থাকে, এই সমাজে যদি ১০০ টাকা থাকে, ৯০ টাকা একজনের ঘরে যায় আর বাকি ১০ টাকা ৯ জনের ঘরে যায়। এমন অবস্থায় সমাজে একটা অসমতা থাকেই, আর এই অসমতা দূর করার জন্যই বেসিক্যালি বাকশাল, যেন ক্ষমতাটা প্রকৃত যারা পরিশ্রমী, যেমন কৃষক শ্রমিক, তাদের কাছেই যেন যায়। একজন কৃষকও যেন সংসদে যাওয়ার স্বপ্ন দেখে, একজন শ্রমিকও যেন দেশের পলিসি নিয়ে কথা বলার কি পায়, সাহস পায়। আর দিন শেষে যারা ধনী তারা তো দেশের বাইরেই চলে যাবে, দেশের বাইরে চলে যায় ধনী প্লাস মেধাবী। আর দেশের তো তারাই থাকে ম্যাক্সিমাম, যারা হয়তো বা এতটা ধনী না, একটু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসে তারা। এই হইতেছে বাকশাল ঘটনার উদ্দেশ্য। এটারে বানাইছে কি? আচ্ছা হ্যাঁ, এখন যারা মানে কি করে দোষ ধরে, যেমন বিএনপি জামাতের ওরা কি জানে? বিএনপির যে মেজর জিয়াউর রহমান, উনি উনিও পর্যন্ত বাকশালের সদস্য ছিলেন। এখন মানে বাকশালের যদি এত বিরোধিতাই করতে হয় তাহলে তো মানে বুঝতাম যে আচ্ছা বাকশালের মধ্যে জিয়া ছিল না, জিয়াও বাকশালে ছিল। এই হইতেছে ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড যেটা নিয়ে কথা বলা হয় তা হইতেছে রক্ষী বাহিনী কেন গঠন করা হলো। রক্ষী বাহিনী দিয়ে নাকি হাজার হাজার লাশ ফেলে দেওয়া হয়েছে। এখন মানে রক্ষী বাহিনী জিনিসটা কি? যে কেউ গুগলে সার্চে দিলে পাবেন। তা হইতেছে রক্ষী বাহিনী হইতেছে একটা প্যারামিলিটারি ফোর্স, যারা হচ্ছে যে কি মানে শেখ মুজিবুর রহমান যেহেতু মানে প্রথম মানে দেশটা কি করছে, মানে প্রথম দেশে আসছিলেন, এরপরে দেখা গেছে যে কি দেশে তো অবকাঠামো বলতে কিছু নাই, নাই পুলিশ আনসার। এখন যেরকম একটা আপনারা পলিশড দেশ দেখতেছেন, তখন কিন্তু এরকম ছিল না। তখন ছিল হইতেছে কোনো মানে পুলিশ, মিলিটারি, র্যাব, আর্মি কিচ্ছু ছিল না। এমন অবস্থায় মানে আর এইগুলো তো রাতারাতি নিয়োগ দেওয়া সম্ভব না। এমন অবস্থায় যে রক্ষী বাহিনী হইতে পারে যে একটা কি মানে যারা মোটামুটি পুলিশের মতো বা কি মানে মিলিটারির মতো যেন কিছুটা কাজ চালায় নিতে পারে, এই হইতেছে তাদের কাজ। এখন একটা নতুন দেশে আপনি হলে কি করতেন? মানে আপনি নিজে নিজে প্রশ্ন করেন তো। মানে বঙ্গবন্ধুর সমালোচনা না করে আপনি একটা নতুন দেশ পাইছেন, তখন আপনার হাতে কোনো আইন শৃঙ্খলা নেই, কিছু নেই। তো স্বাভাবিক, মানে একদম নতুন হাতের কাছে যাদের পাইছেন তাদের নিয়েই তো একটা কিছু বানাবেন না? তো রক্ষী বাহিনীর উদ্দেশ্যটা মোটামুটি এরকমই ছিল, যে প্রথম প্রাথমিক ধাক্কাটা যেন সামাল দেওয়া যায়, ধীরে ধীরে হয়তো এই বাহিনীটা উঠিয়েই ফেলা হইতো। এখন বঙ্গবন্ধু তো এটা সুযোগ পানই নাই, আম, সুযোগ পানই নাই। আর মানে রক্ষী বাহিনীর ট্রেনিং ছিল না এটা না হয় মানলাম। আমাদের যারা মানে ট্রেনিং প্রাপ্ত আর্মি আছে, ট্রেনিং প্রাপ্ত পুলিশ আছে, তারা কি ভুল করে না? তারা কি ঘুষ খায় না? তো যেখানে একজন ট্রেনিং মানে ট্রেনিং প্রাপ্ত মানুষেরই ভুল করার সম্ভাবনা থাকে, সেখানে রক্ষী বাহিনীর কোনো ট্রেনিং ছিল না, কিছু ছিল না। সো তারা যে মানে যতটুকু কাজ চালানোর মতো কাজ করছে, এটাই তো অনেক। আর হ্যাঁ, ভুল ত্রুটি থাকবেই। এটা মানে তাদের যেহেতু ট্রেনিং ছিল না, ভুল ত্রুটি কম কম থাকার সম্ভাবনাই কম, বরঞ্চ বেশি থাকার সম্ভাবনাই বেশি। এখন এমত অবস্থায় যে নতুন দেশ, এর মধ্যে অবকাঠামো নাই, কিছু নাই, এই জিনিসটা তো মাফ করাই যায়। হ্যাঁ, আর ভুল ত্রুটি নিয়েই মানুষ। আহ, আর সবচেয়ে বড় কথা হইতেছে নিজের প্রশ্ন করেন যে আচ্ছা আমি হইলে নতুন দেশে কি এমন আহামরি ব্যবস্থা নিতাম যেটার কারণে আমার এত কেওস হইতো না। এখন ৭২-এর 10 জানুয়ারি যখন স্বদেশ প্রত্যাবর্তন করছিলেন বঙ্গবন্ধু, তখন কিন্তু ভারতীয় আর্মিও চলে যেতে বাধ্য করা হয়েছে।
কারণ আমাদের দেশের মানুষ ভারত থেকে যতই সাহায্য নেক না কেন, ভিতরে ভিতরে ভারত বিদ্বেষী থাকেই। এখন বঙ্গবন্ধু এটা খুব ভালো করে জানেন যে ভারতীয় মিলিটারি থাকলে বেশি দিন এখানে আবার ওই সমস্ত স্লোগান হবে, দিল্লি না ঢাকা, অমুক না তমুক। এখন মানে এখন যদি ভারতীয় মিলিটারি থাকতো 5 বছর, তাইলে হয়তো বা আমাদের দেশটা স্মুথলি আগাইতো। কিন্তু ওই যে ওই দিকে বামপন্থী জাসদ ওরা যারা আছে, ওরা তো মানুষরা খেপায় তুলতে খুব ওস্তাদ, যদিও কাজের কাজে কিছু নাই। তো তারা এই সমস্ত স্টেপ নিত। এখন সবকিছু মিলায়া বঙ্গবন্ধু এই ডিসিশনটা নিচ্ছে। আচ্ছা, শুরুর দিকেই এই যে দিল্লি না ঢাকা এই সমস্ত স্লোগান যেন না আসে, এর চেয়ে মানে ভারতীয় মিলিটারি সরায় ফেলছে। আই গেস খারাপ না ডিসিশনটা, কিন্তু এটার কিন্তু খেসারত দিন শেষে বঙ্গবন্ধুরেও দেওয়া লাগছে। হ্যাঁ, মানে ওনার ফুল ফ্যামিলি বাঁচতো যদি ভারতীয় মিলিটারি 5 বছর, 7 বছর, 10 বছর এরকম থাকতো, তখন দেশ হয়তো পুনর্গঠন করার পরে ওরা চলে যেত। আর এটা পাকিস্তানি আর্মি না রে বাবা, যে তারা আর জীবনে আসবে না, জীবনে যাবে না মানে ভারতে ফিরে। আর এইরকম যদি স্কোপ থাকতোই তাহলে মিলিটারি কু ভারতেও দেখতেন, কিন্তু আসলে মিলিটারি কু তো হইলে বাংলাদেশে হয় বা পাকিস্তানে হয়, ভারতে তো হয় না। এখন এই হইতেছে সব মিলায় ফ্যাক্ট। আচ্ছা, এইরকম বলতে চাইলে তো কত কিছুই বলা যায়, কিন্তু কাজের বেলা দেখা যায় যে কাজ করা কত কঠিন।